আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা ইংরেজির খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব। এবং এই বিষয়টা বিশেষ করে যারা রাইট ফর্ম বা ভার্ব সলভ করবে তাদের ক্ষেত্রে পুরোপুরি লাগবে এবং ইংরেজি গ্রামারের সাবজেক্ট ভার্বের ব্যাপারে পুরোপুরি একটা ধারণা হবে। সে ব্যাপারটা হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। সো শুরু করা যাক। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। আমি ক্লাস করতে পারবো? অবশ্যই। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। আর কি বই লাগবে? নো, লাগবে না। না, কোনো প্রয়োজন নেই, তুমি শুধু বসে থাকো। ফাইন। তো সাবজেক্ট হচ্ছে একটা বাক্যের কর্তা, যে কাজটা করবে, আর ভার্ব তোমরা জানি বাক্যের একটা ক্রিয়া, আর এগ্রিমেন্ট হচ্ছে চুক্তি। এটা হচ্ছে চুক্তি। তো আমরা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের একটা বাংলা অর্থ জেনে নিই। সেটা হলো গিয়া সাবজেক্ট ও ভার্বের মধ্যে চুক্তি। সাবজেক্ট ও ভার্বের মধ্যে চুক্তি। আচ্ছা, এখন সাবজেক্ট ও ভার্বের মধ্যে চুক্তি, এই ব্যাপারটাকে বলা হয় সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। এখন প্রশ্ন হচ্ছে সাবজেক্ট আর ভার্বের মধ্যে কেমন চুক্তি? এখানে ব্যাপারটা ভার্ব পুরোপুরি সাবজেক্টের উপর নির্ভরশীল। কোন একটা বাক্যে সম্পূর্ণরূপে ভার্ব নির্ভরশীল সাবজেক্টের উপরে, কখনো সাবজেক্ট ভার্বের উপর নির্ভরশীল নয়। ব্যাপারটা মাথায় রাখতে হবে। আবার বলি, ভার্ব সর্বদা সাবজেক্টের উপর নির্ভরশীল। সাবজেক্ট ভার্বকে কন্ডিশন দেবে, ভার্ব ওই কন্ডিশন অনুযায়ী চলাফেরা করবে। এটাই হচ্ছে সাবজেক্ট ভার্বের মধ্যে চুক্তি বা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। ফাইন। তাহলে সাবজেক্ট কি কি কন্ডিশন দেয় ভার্বকে? সে কন্ডিশন দেয় আমি যদি, মানে সাবজেক্ট, আমি মানে কি সাবজেক্ট, আমি যদি সিঙ্গুলার হই, ভার্ব কে বলে ভার্ব তুমিও সিঙ্গুলার হবা, সিঙ্গুলার হবা। এটা গেল এক নম্বর চুক্তি বা কন্ডিশন বা শর্ত। কার উপর? ভার্বের উপর। এক নম্বর চুক্তি বসিয়ে দিল সাবজেক্ট ভার্বকে। দুই নম্বর চুক্তি হলো সাবজেক্ট বলে আমি, সাবজেক্ট বলে যদি আমি প্লুরাল হই, প্লুরাল হয়, ভার্বকে বলে তুমিও কি হবে? প্লুরাল হবে, প্লুরাল হবে। এটাই হচ্ছে আমাদের মুখ্য বিষয়। ব্যাপারটা এরকম, সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় ভার্বও সিঙ্গুলার হবে, সাবজেক্ট যদি প্লুরাল হয় ভার্বও প্লুরাল হবে। এই ব্যাপারটাই হচ্ছে গ্রামারের একটা মুখ্য বিষয়। ঠিক আছে, আবার বলি, সাবজেক্ট সিঙ্গুলার যদি হয় অবশ্যই ভার্ব সিঙ্গুলার হতে বাধ্য, সাবজেক্ট প্লুরাল হলে অবশ্যই ভার্বও প্লুরাল হতে বাধ্য। এখন আমরা দেখব যে ভার্বের প্লুরাল ফর্মগুলো কি কি, অর্থাৎ কিভাবে বুঝবো যে কোনো একটা ভার্ব প্লুরাল ফর্মে আছে আর কিভাবে বুঝবো যে কোনো একটা ভার্ব সিঙ্গুলার ফর্মে আছে। সাবজেক্ট সিঙ্গুলার নাকি প্লুরাল, এটাই হচ্ছে আমাদের এই বিষয়ের আলোচনার মুখ্য বিষয়। আমরা আগে শিখব ভার্ব সিঙ্গুলার কিভাবে বোঝা যাবে আর ভার্ব প্লুরাল সেটা কিভাবে বোঝা যাবে। ঠিক আছে, তো আমরা প্রথমত একেবারে বেসিক কনসেপ্ট, বেসিক কনসেপ্ট কি? বেসিক কনসেপ্ট হচ্ছে ভার্ব সিঙ্গুলার এবং প্লুরাল চেনার উপায়। দেখো, ভার্ব সিঙ্গুলার এবং প্লুরাল চেনার উপায়, এটা হচ্ছে প্রথম কাজ। পরে সাবজেক্ট নিয়ে আমরা লাস্টে কথা বলবো। এটা ভার্ব সিঙ্গুলার এবং প্লুরাল চেনার উপায়। যদি ভার্বের সাথে, এক নম্বর কন্ডিশন, যদি ভার্ব এর সাথে এস অথবা ইএস থাকে, যদি ভার্বের সাথে এস অথবা ইএস থাকে তবে ভার্ব সিঙ্গুলার।
ভার্ব সিঙ্গুলার। ওকে, পরেরটা, যদি এস অথবা ইএস না থাকে তবে ভার্ব হবে প্লুরাল। এতটুকু আমাদের শেষ। ভার্বের বেসিক কনসেপ্ট এখানে শেষ। যদি বলে যে কোনো একটা ভার্ব সিঙ্গুলার, তুমি কিভাবে বুঝবা? যদি ভার্বের সাথে এস বাই এস থাকে তবে সেই ভার্ব হবে সিঙ্গুলার। যদি ওই ভার্বের সাথে এস বাই এস না থাকে তবে ওই ভার্ব হবে প্লুরাল। এখন কোন ভার্বের সাথে এস হবে আর কোন ভার্বের সাথে ইএস হবে এটাও একটা মুখ্য বিষয়। তো আমরা এতটুকু ক্লিয়ার হলাম ভার্বের বেসিক কনসেপ্ট। সেই বেসিক কনসেপ্ট কি? কোন ভার্ব সিঙ্গুলার আর কোন ভার্ব প্লুরাল। কারণ আমার এই বিষয়টা একটু লাগবে, কারণ সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় ভার্বও সিঙ্গুলার হবে। আমাকে চিনতে হবে ভার্ব সিঙ্গুলার কিভাবে করে। সাবজেক্ট প্লুরাল হলে ভার্বও প্লুরাল হবে, তো আমাকে চিনতে হবে যে ভার্ব প্লুরাল কিভাবে হয় এবং কোন ভার্বগুলো সিঙ্গুলার এবং কোন ভার্বগুলো প্লুরাল। তবে ব্যাপারটা কি শিখলাম? ভার্বের সাথে এস বাই এস হলে সিঙ্গুলার, ভার্বের সাথে এস বাই এস না হলে হবে প্লুরাল। এখন ব্যাপারটা হচ্ছে কোন ভার্বের সাথে এস বসবে আর কোন ভার্বের সাথে এস ইএস বসবে। তো ব্যাপারটা একটু দেখি আমরা। 3 নম্বর কনসেপ্ট। 3 নম্বর কনসেপ্ট কি? ভার্বের এস বাই এস কাহিনী। ভার্বের এস অথবা ইএস কাহিনী। ভার্বের এস বাই এস কাহিনী, এটা হলো ভার্বের এস বাই এস কাহিনী। যদি ভার্বের সর্বশেষ লেটারটা আমার ভাওয়েল হয়, সেটা ওই ক্ষেত্রে ভার্বের সাথে বসবে ইএস। ব্যাপারটা কিরকম? সাপোজ গো, আর একটা সাপোজ বললাম ইট। তো গো এটাও একটা ভার্ব, ইট এটাও একটা ভার্ব। গো এর পরে লেটারটা কি? গো এর সর্বশেষ লেটার হচ্ছে ও, একটা ভাওয়েল। যেহেতু ভার্বের লাস্ট লেটারটি হচ্ছে ভাওয়েল, অবশ্যই এর সাথে বসবে ইএস। ব্যাপারটা দাঁড়াবে গোস। শেষ। ইট এটাও একটা ভার্ব। এবার দেখো শুধু গো, এই ভার্বের সাথে প্রাথমিক অবস্থায় এস বাই এস নেই, তো এটা হচ্ছে প্লুরাল। বলা আছে যদি এস বাই এস না থাকে তবে ভার্ব হবে প্লুরাল, তো প্লুরাল। এবার এস বাই এস বসছে, গোস হয়ে গেছে কি সিঙ্গুলার, কারণ এস বাই এস থাকলে তবে ভার্ব হবে সিঙ্গুলার। খেলা শেষ। এবার আসি ইট, এটাও একটা ভার্ব। দেখো ইটের লাস্ট লেটারটি টি, এটা অবশ্যই কনসোনেন্ট। যেহেতু ভাওয়েল নয় কনসোনেন্ট, অবশ্যই এর সাথে ইএস বসবে না, ওর সাথে বসবে এস। আমি বলবো শুধু এস। এক্স্যাক্টলি দাঁড়ায় ই এ টি এস, ইটস। এবার শুধু ইট হচ্ছে প্লুরাল, যেহেতু এর সাথে এস বাই এস বসে গেছে তাই এটা হয়ে গেছে সিঙ্গুলার। এখন এটা বুঝলাম গো প্লুরাল, ইট প্লুরাল। গোস এস বাই এস বসছে তাই সিঙ্গুলার, ইটস এস বাই এস বসছে তাই সিঙ্গুলার। এখন ইএস কেন বসছে? ভার্বের লাস্ট লেটারটি হচ্ছে ভাওয়েল। শুধু এস কেন বসছে? ভার্বের লাস্ট লেটারটি হচ্ছে কনসোনেন্ট। ভার্বের আর কোনো ব্যাখ্যা নেই, শেষ। ভার্বের কাহিনী শেষ। আবারও বলি, সাবজেক্ট ভার্ব আর্গুমেন্ট। সাবজেক্ট এবং ভার্বের মধ্যে চুক্তি। সাবজেক্ট ভার্বকে চুক্তি দিবে। কি চুক্তি দিবে? কি শর্ত দিবে? আমি যদি সাবজেক্ট সিঙ্গুলার হই, ভার্ব তুমিও সিঙ্গুলার হবা। তবে ভার্ব বলতেছে যে ওস্তাদ আমি যে সিঙ্গুলার হব সেটা কিভাবে হব? তোমার সাথে এস বাই এস বসবে। সাবজেক্ট বলে আমি যদি প্লুরাল হই, ভার্ব তুমিও প্লুরাল হবা। ভার্ব বলে ওস্তাদ আমি প্লুরাল কিভাবে হব? ভার্ব বলবে যে সাবজেক্ট বলবে তুমি তখনই প্লুরাল হবা যখন তোমার সাথে এস বাই এস বসবে না। ঠিক আছে, তাহলে ওই ক্ষেত্রে আমাদের ব্যাপারটা ক্লিয়ার হলো। এখন কোন ক্ষেত্রে এস বসবে কোন ক্ষেত্রে ইএস বসবে সেটা ডিপেন্ড করবে ভার্বের লাস্ট লেটারটির উপরে। ভাওয়েল তাই এস, কনসোনেন্ট তাই হচ্ছে এস। এতটুকু কাহিনী এখানে শেষ। এবার আমরা শিখব সাবজেক্ট। ভার্বের আর কোনো কাহিনী এখানে কোনো ধরনের মতবাদ নাই। ভার্বের খেলা এখানে শেষ। ভার্ব নিয়ে কোনো ধরনের শর্ত কন্ডিশন কোনো কিছুই কি নেই। ভার্বের এই স্ট্রাকচার দিয়ে আমরা সারা জীবন শিখবো। ভার্ব সিঙ্গুলার কোন ভার্ব, প্লুরাল কোন ভার্ব, কোন ভার্বের সাথে এস বসবে আর কোন ভার্বের সাথে ইএস বসবে। এবার মানে সাবজেক্টের সিঙ্গুলার প্লুরাল ফর্ম বোঝাই হচ্ছে আমার এই আজকের লেকচারের মূল লেকচার, মূল সিস্টেম। ওকে, তো আমরা এখন শিখবো সাবজেক্ট সিঙ্গুলার কখন হবে, সাবজেক্ট প্লুরাল কখন হবে শিখে ফেলি। এবার এই ব্যাপারটা আমরা এখন শিখবো সাবজেক্ট সিঙ্গুলার প্লুরাল চেনার উপায়। এই বক্সটা লিখে ফেলি একটু, সাবজেক্ট সিঙ্গুলার প্লুরাল চেনার উপায়। সাবজেক্ট সিঙ্গুলার এবং
প্লুরাল চেনার উপায়। ঠিক আছে, এটা গেল আমার কন্ডিশন। ভার্বের টেনে কোনো কাহিনী নেই, আবার বলতেছি ভার্বের খেলা এখানে শেষ। মেইন হচ্ছে সাবজেক্ট নিয়ে। সাধারণত প্রথম শর্ত, প্রথম ব্যাখ্যা, যদি সাবজেক্টের সাথে এস অথবা ইএস বসে, যদি সাবজেক্টের সাথে এস বা ইএস বসে তাহলে সাবজেক্ট প্লুরাল। এখন সাবজেক্টের সাথে কখন এস বা কখন ইএস এটা তোমার দেখার বিষয়, এটা সাবজেক্ট আগে থেকে বসে নিতে। দেখো সাবজেক্টের এস বা ইএস সিঙ্গুলার না প্লুরাল এটার উপর ডিপেন্ড করবে ভার্বের ফর্ম। তাহলে সাবজেক্ট আগে থেকেই এস বা ইএস আগে থেকে বসানো থাকবে, পরের ওই কন্ডিশন অনুযায়ী ভার্বকে ফলো করবা। সাবজেক্ট কার সাথে এস বসবে কার সাথে ইএস বসবে এটা দেখার দরকার নেই, এটা আগে থেকে বসানো থাকবে। তুমি ফলো করবা ভার্বেরটা কি হবে, কার সাথে এস কার সাথে ইএস বসবে, সাবজেক্টটা তোমার দেখার বিষয়। যদি সাবজেক্টের সাথে এস বা ইএস বসে তাহলে সাবজেক্ট হচ্ছে প্লুরাল। কিভাবে? সাপোজ দা স্টুডেন্ট, এখানে বলা হলো গো টু কলেজ এভরি মর্নিং। একটা সেন্টেন্স দাও, দ্য স্টুডেন্ট গো টু কলেজ এভরি মর্নিং। ফাইন। এবার আমরা লক্ষ্য রাখবো সাবজেক্ট কি। দেখো এখানে দ্য স্টুডেন্ট সাবজেক্ট, স্টুডেন্টটা কি সিঙ্গুলার না প্লুরাল? এই স্টুডেন্ট হচ্ছে সিঙ্গুলার। কেন? সাবজেক্টের সাথে এস বা এস কোনো কিছুই কি নেই। সাবজেক্টের সাথে এস বা এস কোনো কিছুই না থাকলে কি বলা, যদি সাবজেক্টের সাথে এস বা এস বসে তাহলে সাবজেক্ট হবে প্লুরাল। যদি এস বা এস না বসে তাহলে অবশ্যই হবে সিঙ্গুলার। যদি না বসে, এখানে লিখে দিই না বসলে, কি না বসলে এস বা এস না বসলে সিঙ্গুলার, তো অবশ্যই সাবজেক্ট এখানে সিঙ্গুলার। এবার যেহেতু সাবজেক্ট সিঙ্গুলার ভার্ব কি হবে সিঙ্গুলার। ভার্ব সিঙ্গুলার মানে কি? ভার্ব সিঙ্গুলার হচ্ছে এস বাই এস বসবে, লেখা আছে যদি ভার্ব এর সাথে এস বাই এস হয় তো ভার্ব হবে সিঙ্গুলার। অবশ্যই গো একটা সিঙ্গুলার হবে, কারণ সাবজেক্ট সিঙ্গুলার তাই ভার্ব সিঙ্গুলার। এখন যেহেতু সিঙ্গুলার অবশ্যই এস বাই এস বসবে ভার্বের সাথে। এখন কি বসবে, এস না এস বসবে? অবশ্যই এস, কারণ গো এর লাস্ট লেটারটা কি ভাওয়েল। অবশ্যই এখানে গো না হয় হবে গোস। খেলা শেষ, প্রথম কনসেপ্টের ব্যাখ্যা এখানে শেষ। ওকে ফাইন। এবার দ্বিতীয় শর্ত কি? যদি কোন সেন্টেন্সে এন্ড দ্বারা কোন সাবজেক্টকে যুক্ত করা হয়, কি বলছি? যদি কোন সেন্টেন্সে এন্ড দ্বারা কোন সাবজেক্টকে যুক্ত করা হয় এবং তা যদি একই অর্থ প্রকাশ করে, তবে সাবজেক্ট সিঙ্গুলার। যদি ভিন্ন অর্থ প্রকাশ করে তাহলে সাবজেক্ট প্লুরাল। এই খুব সুন্দর একটা ব্যাখ্যা, আমি বলি এটা খুব সুন্দর একটা ব্যাখ্যা। যদি কোনো সেন্টেন্সে এন্ড দ্বারা, লক্ষ্য রাখতে হবে এন্ড দ্বারা কোনো সাবজেক্ট যুক্ত আছে কিনা। একটা সাবজেক্ট না, অবশ্যই একাধিক সাবজেক্ট হবে। এন্ড দ্বারা কোনো সাবজেক্ট যুক্ত করা হয় এবং তা যদি এতটুকু এন্ড দ্বারা যুক্ত এবং যদি একই অর্থ প্রকাশ করে, এটা নিচে হাইলাইট করবা। প্রথম হাইলাইট করবা এন্ড দ্বারা যুক্ত কোনো সাবজেক্ট, তারপর যুক্ত করবা হাইলাইট করবা যদি একই অর্থ প্রকাশ করে, তারপর যুক্ত করবা যদি ভিন্ন অর্থ প্রকাশ করে।
তাহলে and দ্বারা যুক্ত কোনো সাবজেক্ট যদি একই অর্থ প্রকাশ করে তবে সেটা সিঙ্গুলার সাবজেক্ট, যদি সেটা ভিন্ন অর্থ প্রকাশ করে সেটা হবে প্লুরাল সাবজেক্ট। একটা ব্যাখ্যা আমি দিই, উপর একটা মুছে দিই। একটা ব্যাখ্যা আমি দিই, সেই ব্যাখ্যাটা কি? সাপোজ কমন ব্যাখ্যা যে জামাল এন্ড কামাল, এখানে বসানো হইলো হ্যাভ অবলিক, তারপর বসানো হইলো হ্যাজ। জামাল এন্ড কামাল হ্যাভ অথবা হ্যাজ যে কোনো একটা বসানো হইলো। জয়েন্ট ইন দা পার্টি। এবারে এই যে মনে আছে এন্ড দ্বারা দুটো সাবজেক্ট যুক্ত করা হয়েছে, পৃথিবীতে যে কোনো জায়গায় হোক এন্ড দ্বারা যদি দুটো সাবজেক্টকে যুক্ত করা হয় এবং তারা যদি ভিন্ন অর্থ প্রকাশ করে, ভিন্ন কিরকম? দেখো জামাল এন্ড কামাল, ওই পার্টিতে জামালও যায় এবং কামালও যায়, তাহলে দুটো কি একই না আলাদা? আলাদা আলাদা। যেহেতু আলাদা আলাদা অর্থ, জামালও যায় এবং কামালও যায়, অবশ্যই আলাদা আলাদা বিধায় এই যে সাবজেক্টের যে ফর্মটা, দুটো সাবজেক্ট, সেটা কি সিঙ্গুলার না প্লুরাল? প্লুরাল। প্লুরাল আমি আগেই বলেছি এন্ড দ্বারা যদি দুটো সাবজেক্ট বা সাবজেক্টগুলোকে যদি প্রকাশ করা হয় বা যুক্ত করা হয় তবে তারা যদি ভিন্ন ভিন্ন অর্থ প্রকাশ করে তবে সেটি কি হবে? প্লুরাল। তো অবশ্যই এখানে হ্যাভ এবং হ্যাজের মধ্যে আমরা জানি হ্যাভ হচ্ছে প্লুরাল আর হ্যাজ হচ্ছে সিঙ্গুলার, তো অবশ্যই এখানে কারেক্ট উত্তর হবে হ্যাভ। তোমরা যদি একটু লিখতে পারো এখানে হ্যাভ হচ্ছে প্লুরাল, সর্বদা হ্যাভ হচ্ছে প্লুরাল, হ্যাভ হচ্ছে প্লুরাল আর হ্যাজ হচ্ছে সিঙ্গুলার। সিঙ্গুলার। এবার তো এতটুকু বুঝলাম জামাল এন্ড কামাল হ্যাভ জয়েন ইন দ্য পার্টি, কারণ জামালও যায় পার্টিতে এবং কামালও, দুজনেই যায়, তাই আলাদা অর্থ প্রকাশ করে, একই অর্থ না, তাই অবশ্যই প্লুরাল। এবার আরেকটা এক্সাম্পল আমরা এখান থেকে দেখি, সেটা হলো যে এটা হলো 1 নম্বর এক্সাম্পল, ব্রেড and butter. Bread and butter is are অথবা are. Bread and butter is are my favorite. Okay. এবার দেখো and দ্বারা দুটো সাবজেক্ট যুক্ত করা হয়েছে, একটা হচ্ছে রুটি, একটা হচ্ছে মাখন। এখন আমরা যদি বলি যে আমি রুটি এবং মাখন খাই, ব্যাপারটা কি? হাস্যকর। আমি রুটির সাথে কি খাই? মাখন খাই। তাহলে এখানে রুটি এবং মাখনকে তুমি চাইলে আলাদা করতে পারবা না, এখানে একই অর্থ প্রকাশ করে। তবে এখানে জামাল এন্ড কামাল দুজনে আলাদা আলাদা ভাবে পার্টিতে যায়, দুজন আলাদা করে পার্টিতে যায়, আলাদা, এটা প্লুরাল ফর্ম, তাই ভার্বও প্লুরাল হয়েছে। বাট এখানে রুটি এবং বাটার দুটো একই অর্থ প্রকাশ করে, কারণ শুধু মাখন আমরা খাই না, বিশেষ করে রুটি দিয়েই খাই, বা শুধু রুটি খাই না, বিশেষ করে কোনো কিছু দিয়েই আমরা মিক্স করে সেটা খাই। তাহলে ব্রেড অ্যান্ড বাটার এই দুইটা আলাদা অর্থ প্রকাশ করে না, এই দুইটা একই অর্থ প্রকাশ করে, একই, এই দুইটা সাবজেক্ট মিলিয়ে একই অর্থ প্রকাশ করে, একই অর্থ প্রকাশ করে, যেহেতু এন্ড দ্বারা দুটো সাবজেক্ট একই অর্থ প্রকাশ করে তবে সেই সাবজেক্ট হবে সিঙ্গুলার। যদি সাবজেক্ট সিঙ্গুলার হয় ভার্বও সিঙ্গুলার হবে, তো অবশ্যই হবে ইজ, আর আমরা জানি ইজ হচ্ছে সিঙ্গুলার আর হচ্ছে প্লুরাল। যেহেতু একই অর্থ প্রকাশ করে তবে অবশ্যই সিঙ্গুলার সাবজেক্ট, অবশ্যই ভার্ব কি হয়েছে? সিঙ্গুলার হয়েছে। এর কি আছে? এবার আরেকটা উদাহরণ, এটা দিয়ে মুছে এখন, এটা দিয়ে আমাদের एग्जांपल চলবে এখন। এবার আসি 3 নম্বর एग्जांपल। 3 নম্বর কি বলা হলো যে সোলো এন্ড স্টেডি, সোলো আর স্টেডি, একবার হলো উইন আর হলো উইন্স দা রেস। সে কি করলো? প্রতিযোগিতায় আস্তে ধীরে সে জয়লাভ করলো। এবার দেখো এই যে এন্ড দ্বারা দুটো সাবজেক্ট, একটা স্লো একটা স্টেডি, ধীরে সুস্থে, আস্তে আস্তে, তো দুটো বিষয় কি একই নাকি? ধীরে একটা শব্দ
আবার আস্তে ধীরে একটা শব্দ, স্থির একটা, ব্যাপারটা কিরকম না, না। ধীরে সুস্থে বা ধীরে আস্তে, আস্তে ধীরে সে কি করলো, প্রতিযোগিতায় জিতলো বা রেসে জিতলো। তাহলে অবশ্যই দুটো কি আলাদা অর্থ না একই অর্থ? একই অর্থ। যেহেতু দুটো একই অর্থ প্রকাশ করে, অবশ্যই সেটা কি সাবজেক্ট? সিঙ্গুলার সাবজেক্ট। এটাও সিঙ্গুলার সাবজেক্ট, সিঙ্গুলার সাবজেক্ট। যেহেতু সিঙ্গুলার সাবজেক্ট, ভার্বও কি হবে? সিঙ্গুলার। এবার ভার্ব সিঙ্গুলার মানে কি এস বাই এস হবে না হবে না? অবশ্যই হবে। আমি বলেই দিছি সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্বও সিঙ্গুলার হবে, আর ভার্ব সিঙ্গুলার মানে অবশ্যই এস বাই এস বসবে। এখন কখনোই এস যদি লাস্ট লেটারটি কি হয়, কনসোন্যান্ট হয়, তখন বসবে এস, আর ভাওয়েল হইলো বসলো গিয়া এস। তো অবশ্যই আমাদের কারেক্ট উত্তর আসবে উইন্স, ডব্লিউ আই এন এস, রাইট? ওকে ফাইন। তো আমরা এই যে এখানে এতটুকু শিখলাম যে অ্যান্ড দ্বারা যদি দুটো সাবজেক্টকে সংযুক্ত করা হয়, ওই দুটো সাবজেক্ট যদি একই অর্থ প্রকাশ করে সেটা হবে সিঙ্গুলার, ভার্ব হবে সিঙ্গুলার। যদি ওই অ্যান্ড দ্বারা যুক্ত দুটো সাবজেক্ট যদি ভিন্ন অর্থ প্রকাশ করে, তবে সেটি সাবজেক্ট, দুটো সাবজেক্ট হবে আমাদের প্লুরাল, তখন ভার্ব হবে প্লুরাল। এবং এই অ্যান্ড দ্বারা যুক্ত সাবজেক্টের ভার্বের আমি একটা এক্সট্রা একটা ব্যতিক্রম এক্সাম্পল দিই। সেটা কিরকম? এটা আমরা বুঝে দিই, একটা ব্যতিক্রম এক্সাম্পল দিই। সেটা ব্যতিক্রম কিরকম? ব্যতিক্রম বলতে এটা একটা কমন এক্সাম্পল। সাপোজ দা হেডমাস্টার অ্যান্ড সেক্রেটারি, the headmaster and secretary have অথবা has joined in the party। এটা একটা এক্সাম্পল। এখানে কিন্তু দেখো এটাও কিন্তু and দ্বারা একটা যুক্ত, and দ্বারা এই পাশে একটা হেডমাস্টার, এই পাশে কি হলো সেক্রেটারি। and দ্বারা দুটো সাবজেক্ট যুক্ত হয়েছে, and দ্বারা দুটো সাবজেক্ট যুক্ত হয়েছে ঠিকই। দেখো কি বলছে, দ্য হেডমাস্টার এন্ড সেক্রেটারি, অর্থাৎ তারা পার্টিতে জয়েন করছে। কে জয়েন করছে? হেডমাস্টার জয়েন করছে এবং সেক্রেটারিও জয়েন করছে। এবার তোমরা বলো তো, যেখানে হেডমাস্টার এন্ড সেক্রেটারি পার্টিতে জয়েন করছে, এখানে কি আলাদা অর্থ প্রকাশ পেয়েছে না একই অর্থ প্রকাশ পেয়েছে? বলতে পারবা? হেডমাস্টার আর সেক্রেটারি আলাদা, আর একই অর্থ। দেখো কি হবে, হেডমাস্টার গেলে সেক্রেটারি যাওয়ার কোনো দরকার নেই, আবার সেক্রেটারি গেলে হেডমাস্টার যাওয়ার কোনো, অথবা যে হেডমাস্টার সে কি সেক্রেটারি, দুজনের ক্ষমতা কি একই। এখানে একটা অর্থ প্রকাশ পেয়েছে, হেডমাস্টার এন্ড সেক্রেটারি, হেডমাস্টার এন্ড সেক্রেটারি। তার মানে কি, যেখানে হেডমাস্টার যাবে সেখানে সেক্রেটারি যাওয়ার কোনো প্রয়োজন নাই। হেডমাস্টার অথবা সেক্রেটারি কি বলছে, পার্টিতে অংশগ্রহণ করছে। তাহলে এই ব্যাপারটা পুরোপুরি মাথায় রাখতে হবে। হেডমাস্টার আর সেক্রেটারি ব্যাপারটা হচ্ছে কি, তারা একটা অর্থ প্রকাশ করে, একটা অর্থ বোঝায়, তাই এটা কি বলতো সিঙ্গুলার। এটা হচ্ছে কি সিঙ্গুলার। তো ভার্ব কি হবে? হ্যাজ। বাট যদি এরকম হইতো যে দা হেডমাস্টার এন্ড দা সেক্রেটারি, এবার বলা হলো হ্যাভ অথবা হ্যাজ। এবার দেখো কি বলছে, এন্ড দ্বারা যুক্ত দুটো সাবজেক্ট, হেডমাস্টার দা কি সেক্রেটারি। এবার হেডমাস্টারকে আলাদা করে বুঝাইছে, সেক্রেটারিকে আলাদা করে বুঝাইছে। তাহলে এবার যদি এন্ড এর পর এখানে দা না থাকায় কি হয়ে গেছে, একই হয়ে গেছে। মানে এবার দা থাকায় দুটো আলাদা ব্যক্তি হয়ে গেছে। তো কি বলছে, দ্য হেডমাস্টার এবং দা সেক্রেটারি। এবার হচ্ছে দুটো আলাদা একটা শব্দ, আলাদা একটা অর্থ বা একটা ভাবার্থ প্রকাশ পেয়েছে। যেহেতু আলাদা করে ভাবার্থ প্রকাশ পেয়েছে, তাই এটা হচ্ছে প্লুরাল, এটা হচ্ছে প্লুরাল। তাই ভার্ব কি হবে তখন, সেটা হয়ে যাবে হ্যাভ। ঠিক আছে? তাহলে এন্ড দ্বারা যুক্ত, এই যে মোটামুটি এন্ড এর ব্যাপারটা এখানে ক্লোজড। তুমি অন্য কোথাও আশা করি এন্ড এর কোনো ব্যবহার আর পাবা না। তোমরা এই রাইট ফর্ম ভার্ব সলভ করতে গেলে এন্ড এর ব্যাপারটা খুব গুরুত্বপূর্ণ, মাথায় রাখতে হবে যে এন্ড দ্বারা যদি দুটো সাবজেক্টকে যুক্ত করা হয়, সেটা যদি একই ভাবার্থ প্রকাশ করে সেটা সিঙ্গুলার, তবে ভার্ব সিঙ্গুলার হবে। যদি সেটি ভিন্ন ভাবার্থ প্রকাশ করে বা দুটো ভাবার্থ প্রকাশ করে আলাদা হবে, তবে সেটি হবে সাবজেক্ট প্লুরাল, ভার্ব হবে প্লুরাল। এবার আরেকটা তোমাদের একেবারে পুরাতন একটা নিয়ম, যেটা সব নিয়মকে ভায়োলেট করে, সেটা হলো কি, টাইম এন্ড টাইট ওয়েট ফর নাউন। এই যে টাইম এন্ড টাইট ওয়েট, ওয়েট হবে নাকি ওয়েটস হবে ফর নাউন সামথিং।
এন্ড দ্বারা যুক্ত সময় এবং এই যে টাইম এন্ড সময় স্রোত কারোর জন্য কি করে না, অপেক্ষা করে না। তাহলে এখানে সময় একটা শব্দ, স্রোত কার একটা শব্দ, কিন্তু ব্যাপারটা কি একই খবর তো বোঝায় না। টাইম এন্ড টাইম, সময় স্রোত কারোর জন্য অপেক্ষা করে না, যেহেতু একই অর্থ প্রকাশ করে তাহলে কি প্রথমটা কি সিঙ্গুলার না, তাহলে ভার্ব কি হওয়ার কথা, তাহলে এস বাই এস হওয়ার কথা না, অবশ্যই এখানে এস বাই এস কিন্তু হয় না। এটা পুরোপুরি একটা ব্যতিক্রম নিয়ম, এটা একেবারে জাতীয় গোষ্ঠী অনুযায়ী বই মানে বইয়ে নিয়ে আসতেছে। এখানে সব গ্রামাটিক্যাল রুলস লঙ্ঘন করে, এখানে কোনো ধরনের ওয়েটস ব্যবহার করা যাবে না, কিন্তু ওই গ্রামাটিক্যাল নিয়ম অনুযায়ী ওয়েটস ব্যবহার করা যায়, কিন্তু বড় বড় গুরুরা বলেছে না এখানে ওয়েটস ব্যবহার করা যাবে না, এখানে নরমাল ওয়েট যা আছে তাই। শুধু একটা মাত্র সেন্টেন্স মোটামুটি ভাবে বলা যায়, টাইম এন্ড টাইড দুটো একই অর্থ প্রকাশ করে, সাবজেক্ট সিঙ্গুলার হওয়া সত্ত্বেও ভার্ব কি হয় না, সিঙ্গুলার হয় না। এটা মাত্র টাইম এন্ড টাইড ওয়েট করে না এই ক্ষেত্রে। ওকে, তো এই ক্ষেত্রে ব্যাপারটা গেল। এবার আমরা একটু অন্য একটা एग्जांपल দিই, সেটা হলো গিয়া যেরকম যদি হয় অর, বেশি পরের টাইপ অর, নর অথবা বাট। এই যে অর, নর, বাট দ্বারা যদি কোনো নাউন বা প্রোনাউনকে যুক্ত করা হয়, যদি এগুলো দ্বারা যদি কোনো নাউন প্রোনাউনকে যুক্ত করা হয়, তাহলে ভার্ব নির্ভর করবে অর, বাট বা নর এর পরের সাবজেক্টের উপরে, সেটা কিভাবে একটা एग्जांपल দেওয়া যায়। সাপোজ করিম and his brothers have অথবা has joined in the party। এবার দেখো ব্যাপারটা কি হয়, and দ্বারা ঠিক যুক্ত হইছে, সরি দুঃখিত and না, সরি করিম অর, সরি দুঃখিত করিম অর, and না অর ছিল, এটা অর নট বাট। তো অর দ্বারা যুক্ত হইল যে রোহিত করিম অর হিজ ব্রাদার্স, করিম অথবা তার কি ভাই। এবার দেখো যেহেতু অর দ্বারা যুক্ত হয়েছে, তাহলে আমি কি বলছিলাম অর দ্বারা যুক্ত সেন্টেন্সগুলোর ক্ষেত্রে আমাকে দেখতে হবে তারপরের সাবজেক্ট কি এবং ওই সাবজেক্টের উপর কি ডিপেন্ড করবে, ভার্ব ডিপেন্ড করবে, আগের সাবজেক্ট না, শুধু অর, নট এবং বাট দ্বারা যুক্ত হবে। তাহলে অর দ্বারা যুক্ত হওয়ার পর যে সাবজেক্ট আসলো অরের পরে, সেই সাবজেক্ট কি সিঙ্গুলার না প্লুরাল, প্লুরাল। ব্রাদার্স সাবজেক্টের সাথে কি এসএস বা ইএসএস, তো প্লুরাল, তাহলে ভার্ব কি হবে প্লুরাল, তো অবশ্যই কি হবে হ্যাভ। আবার বলি অর, নর, বাট দিয়ে যুক্ত কোন সেন্টেন্সে যদি নাউন বা প্রোনাউনকে সংযুক্ত করা হয়, তো অর, বার, অর, বাট, নট, নট এর পরবর্তী যে সাবজেক্ট থাকবে ওই সাবজেক্টের উপরে ভার্বটা ডিপেন্ড করবে। ওই সাবজেক্ট প্লুরাল হলে ভার্ব প্লুরাল হবে, ওই সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্ব কি হবে, সিঙ্গুলার হবে। এখানে এতটুকু মোটামুটি বলা যায়। এবার আমরা আসি গিয়া আরেকটা গুরুত্বপূর্ণ এমসিকিউ, মোটামুটি ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষাগুলো বহুত আসছে লাস্ট, সেটা হলো এরকম যে এভরি মাদার লাভ হার চাইল্ড। অর্থ কি প্রত্যেক মা তার শিশুকে কি করে, ভালোবাসে। এখন প্রশ্ন হচ্ছে যে এই যে এভরি মাদার, অর্থাৎ এই এভরি মাদার সাবজেক্ট কি সিঙ্গুলার না প্লুরাল, সিঙ্গুলার দেখে মনে হয় না প্লুরাল, কারণ এভরি মাদার প্রত্যেক মা, দেখে মনে হয় না। তাহলে যদি এভরি মাদার প্রত্যেক মা হয় তাহলে আমাদের কি হবে, পুরো ব্যাপারটা প্লুরাল মনে হবে, তাহলে ভার্ব কি হবে প্লুরাল, সেটা যা আছে তাই কোনো চেঞ্জ হবে না। কিন্তু প্রশ্ন হলো যে মজার ব্যাপারটা কি আছে, এরকম এভরি মাদার এটা হচ্ছে একটা সিঙ্গুলার ফর্ম। কেন, এভরি মাদার প্রত্যেক মা তার শিশুকে ভালোবাসে, মানে আমি যদি বলি যে আমার মা, তোমার মা, তার মা ওকে ভালোবাসে, ব্যাপারটা কি সঠিক হইলো? প্রত্যেক আলাদা আলাদা মা তার সন্তানকে আলাদা হবে কি করে ভালোবাসে। এখানে বলছে হার চাইল্ড, কয়জনের শিশু ভালোবাসে, তার একজনের বলেছে, প্রত্যেক মা, তাহলে আলাদা আলাদা হবে প্রত্যেক মা তার সন্তানকে কি করে ভালোবাসে।
এখন এভরি দ্বারা পৃথিবীর সকল মাকে বোঝানো হয় না। হ্যাঁ, সকল মাকে বোঝানো হয়েছে, তবে সকল মাই তার আলাদা আলাদা হবে তার সন্তানদেরকে কি করে ভালোবাসে। তাহলে এবার দেখো, তাহলে যেহেতু এভরি মাদার একটা সিঙ্গুলার, তাহলে ভার্ব কি হবে? এবার দেখো তো, এল ও ভি ই কনসোনেন্ট না ভাওয়েল? ভাওয়েল। তাহলে কি বসবে? এল ও ভি এস, এই ইএস হয়ে গেছে আমাদের লাভস। এখানে আলাদা করে ডবল ইএস বসানো দরকার নেই, কারণ তখন হয়ে যাবে কি এল ও ভি এস। বোঝা গেছে? ফাইন। আগের থেকে কি আছে? ই আছে, সো এখানে এস বসালে কি ব্যাপারটা ক্লিয়ার। তাহলে আমাদের এভরি মাদার লাভস হার চাইল্ড, শেষ। এবার এটা তো বুঝলাম। তাহলে এরকম যত এভরি থাকবে, এভরি, ইচ, আমরা কাজ করি বুঝে ফেলবো যে এখন কিছু বিষয় শিখে ফেলবো। সেটা এরকম যে সেন্টেন্সের শুরুতে যদি এই শব্দগুলো থাকে, তখন এগুলো থাকলেই বুঝে ফেলবো সাবজেক্ট হবে কি সিঙ্গুলার। একটা উদাহরণ দিই, কিছু কিছু এক্সাম্পল দেওয়া যাক। ই ভি ই আর ওয়াই, এভরি, ইচ, তারপর এভরিবডি, তারপর নো, নোবডি, এনিবডি, সামবডি, তারপর নাথিং, সামথিং, এনিথিং। কি হলো? এভরি, ইচ, এভরিবডি, নো, নোবডি, এনিবডি, সামবডি, নাথিং, সামথিং আর কি এনিথিং। এই যে এই কয়েকটা শব্দ যদি সেন্টেন্সের শুরুতে থাকে, অবশ্যই সেটি বুঝতে হবে এটি একটা সিঙ্গুলার ফর্মে আছে। এভরি হোক, ইচ হোক, নো হোক, নোবডি হোক, আর একটা আছে কি নাম, তারপর এনিবডি হোক, সামবডি হোক, নাথিং হোক, এনিথিং হোক, সামথিং হোক, নাম হোক, যাই হোক না কেন, সেন্টেন্সের শুরুতে এই শব্দগুলো থাকলে অবশ্যই সাবজেক্ট সিঙ্গুলার হবে। তখন বুঝতে হবে ভার্ব কি হবে? সিঙ্গুলার হবে। বুঝা গেছে? এবার আরেকটা লাস্ট স্ট্রাকচার, সেটা দিয়ে আমরা আজকে মোটামুটি ভাবে এই যে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের ব্যাপারটা শেষ করব। সেটা কিরকম? সাপোজ ওয়ান অফ, তারপর ইদার অফ, নিদার অফ, অন অফ, ইদার অফ, নিদার অফ, অন অফ, ইদার অফ, নিদারটা শিখেছে আমাদের সাম অফ। এই চারটা, এই চারটা দিয়ে যদি কোনো সেন্টেন্স শুরু হয়, এই চারটা দিয়ে যদি কোনো সেন্টেন্স শুরু হয়, আর শুরু হয়, তাহলে ভার্ব সর্বদা প্লুরাল। ভার্ব সর্বদা কি হবে? প্লুরাল। তাহলে ভার্ব সর্বদা প্লুরাল। শেষ। এরকম অন অফ, ইদার অফ, নিদার অফ, সাম অফ দিয়ে যদি কোনো সেন্টেন্স শুরু হয়, তাহলে ভার্ব সর্বদা কি হবে? নিদার অফ হয়। দুঃখিত, নিদার অফ। ওকে, তাহলে মোটামুটি ভাবে এতটুকু ব্যাপার জানা থাকলে আমরা এই যে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের মোটামুটি রাইট ফর্ম ভার্ব সলভ করতে পারবো এবং বেসিকটা একটু ক্লিয়ার হবে। ঠিক আছে? তো এটার উপর আরেকটা ক্লাস দিতে হবে মোটামুটি ভাবে 20-25 মিনিটের মতো। তাহলে মোটামুটি আমাদের সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টটা একেবারে ক্লিয়ার হবে। কত মিনিট দেখো তো? তুমি কেন আরে ওকে রাখবে বরাবর লাগবে দেখাইতে দে। দেখো তো একটু মিস্টেক হয়েছে, আই এম সো সরি। এটা আসলে যদি কোনো সেন্টেন্সের শুরুতে যে অন অফ, ইদার অফ, নিদার অফ, সাম অফ থাকে, তো অবশ্যই ভার্ব হবে প্লুরাল না সিঙ্গুলার। আই এম সো সরি, দুঃখিত, ভার্ব হবে সিঙ্গুলার। তাহলে উপরে ওটা কি হবে? এভরিওয়ান ওটা জাস্ট ওটা চেঞ্জ নাই। ওটা শুধু অন অফ, নিদার অফ, ইদার অফ আর সাম অফ, এই চারটা দিয়ে এক্স্যাক্ট, এই চারটা দিয়ে যে কোনো সেন্টেন্স শুরু হলে অবশ্যই ভার্ব হবে সিঙ্গুলার। তাহলে ওই একটু দাঁড়াও। এবং 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 কিন্তু সাবজেক্ট হবে প্লুরাল।
তুমি একটা মাত্র কনসেপ্ট ভায়োলেট করবে, সাবজেক্ট হবে প্লুরাল। এটা একটা, আমি একটা উদাহরণ দিই। সাপোজ এটা একটু মুছে দিই, একটু মনে বলে ভুল হয়ে গিয়েছিল, দুঃখিত। ওকে, একটা এক্সাম্পল দিই। সাপোজ অন অফ মাই স্টুডেন্ট or of my student হ্যাভ অথবা হ্যাজ, দ্যাট সামথিং। এই যে এখানে অন অফ দিয়ে সেন্টেন্সটি শুরু হলো, অন অফ দিয়ে সেন্টেন্স শুরু হইলো। অন অফ এর পরে এই যে সাবজেক্ট যে ফর্ম আছে, দেখো আবার বলছিলাম অন অফ দিয়ে সেন্টেন্স শুরু হলে ভার্ব কি হবে? সিঙ্গুলার। আর ভার্ব সিঙ্গুলার হলে অবশ্যই আমাদের হ্যাভ না হ্যাজ বসবে, অবশ্যই কি বসবে? হ্যাজ বসবে। কিন্তু পূর্বের যে সাবজেক্ট থাকবে সেটা অবশ্যই কি হবে? প্লুরাল হবে। কিন্তু সাবজেক্ট কি আছে? সিঙ্গুলার। তো অবশ্যই এটাকে যুক্ত করে দেব, এই যুক্ত করে দেব। এটা অন অফ মাই স্টুডেন্ট না, হবে ওয়ান অফ মাই স্টুডেন্টস। আবার বলি অন অফ দিয়ে কোনো সেন্টেন্স শুরু হলে, অন অফ, সাম অফ, নিদার অফ, ইদার অফ দিয়ে যদি কোনো সেন্টেন্স শুরু হয়, অবশ্যই অবশ্যই মাথায় রাখতে হবে ভার্ব হবে সিঙ্গুলার, কিন্তু ভার্বের পূর্বের যে সাবজেক্ট থাকবে সেটা হবে অবশ্যই প্লুরাল। তাহলে একটা মাত্র কনসেপ্ট আমার এটাকে ভায়োলেট করে, সেটা কোনটা? সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্ব সিঙ্গুলার হবে, সাবজেক্ট প্লুরাল হলে ভার্ব কি হবে? তো ওখানে যদি স্টুডেন্ট থাকতো, যদি এস না থাকতো, তাহলে সেন্টেন্স পুরোপুরি ভুল হইতো। আবার বলি অন অফ এর পর সবসময় কি হবে? সাবজেক্টটা হবে প্লুরাল আর ভার্ব হবে কি? সিঙ্গুলার। শেষ, এককালে সব শেষ ভাই, বিশ্বাস কর সব শেষ। যাক, এটা একটু ভুল হয়েছিল, মনে ছিল না, দুঃখিত। আল্লাহ হাফেজ, টাটা। ইনশাআল্লাহ পরের ক্লাস আবারও এটা নিয়ে আলোচনা হবে পরবর্তী 30 মিনিটের জন্য।